Welcome to Holistic Health and Cure. Determine and be confident to be healthy and recovery from illnesses. Enrich yourself with proper and very scientific foresight health content here. Health content made for public health betterment by Dr. MD Ali Sheikh, MBBS MD, WBUHS, PGT. আসসালামু আলাইকুম। যাবতীয় হামদ আল্লাহ তাআলার, যাবতীয় দরুদ ও সালাম আমাদের নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে শুরু করছি আজকের আমাদের যে 6 মাস ধরে ক্লাস চললো সায়েন্টিফিক হিজামা সার্টিফিকেট কোর্স। আজকে আমাদের যে দুটো সেমিস্টার হয়েছে তাদের রেজাল্ট আউট হয়েছে, কে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, সেগুলো তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে, সকলকে সার্টিফিকেট দেওয়া হবে যারা পাস করেছে। তার আগে আমরা আজকে লাস্ট রিক্যাপিচুলেশন অফ দ্য কোর্স সেটা আমরা একটু আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে হিজামা কি, আমরা কি জেনেছি, কীভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন, আমরা যে কোনো রোগের ক্ষেত্রে কীভাবে পয়েন্টটা সিলেক্ট করব, হিজামা সিগনিফিক্যান্স ইন মডার্ন ক্রনিক ইলনেস, মডার্ন যুগের বিভিন্ন ক্রনিক ইলনেসের ক্ষেত্রে কীভাবে আমরা হিজামাকে অ্যাপ্লাই করব, তার সিগনিফিক্যান্স কী আছে। 5 নম্বর হচ্ছে হিজামা রিলেটেড ইসলামিক পার্সপেক্টিভস কী আছে, হিজামা সম্পর্কিত বিভিন্ন হাদিস কীভাবে বর্ণিত হয়েছে সেটা আলোচনা হবে। প্রি অ্যান্ড পোস্ট হিজামা প্রিকশন অ্যান্ড ইনস্ট্রাকশন, হিজামা করার আগে হিজামা করার পরে আমরা কী কী ইনস্ট্রাকশন দেবো, কী সতর্কতা অবলম্বন করব। 7 নম্বর হচ্ছে ডিউরিং হিজামা করার সময় কোনো অ্যাডভার্স ইভেন্ট, কোনো খারাপ কিছু ঘটলে বা কোনো সমস্যা হলে রোগীর, সেক্ষেত্রে আমরা কীভাবে ম্যানেজ করব। 8 নম্বর হচ্ছে সাপ্লিমেন্টস অ্যাকর্ডিং টু ভেরিয়াস ইলনেস, বিভিন্ন রকম ডিজিজ, কী ডিজিজে কী সাপ্লিমেন্ট আমরা ইউজ করবো হিজামা করার পরেও। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ হিজামা হার্মফুল অর বেনিফিশিয়াল। তো আমি প্রথমেই জিজ্ঞেস করি, আমাদের যে ফার্স্ট হয়েছে তাকেই জিজ্ঞেস করি, হোয়াট ইজ হিজামা? বল। হিজামা হচ্ছে একটি পরিপূরক চিকিৎসা যেখানে মানব শরীরে বিভিন্ন নির্দিষ্ট কিছু পয়েন্টে কাপ বসিয়ে নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে সেখানে ছোটো ছোটো স্ক্র্যাচ করে আবার যে দূষিত রক্ত বের করা হয় তাকে হিজামা বলে। হ্যাঁ, অনেকটা ঠিক হয়েছে। হিজামা হলো একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ। আমরা চিকিৎসা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি। কীরকম? প্রথম হচ্ছে ডায়াগনস্টিক, যেমন ধরো কোনো পেশেন্ট বিভিন্ন রকম সিমটমের জিনিস বললো, তারপরে সে রোগটা ধরার জন্য আমরা বিভিন্ন রকম টেস্ট করি, রিপোর্ট করি, এটা একটা চিকিৎসার মধ্যেই পার্ট, দ্যাট ইজ ডায়াগনস্টিক পার্ট। এরপর আমরা চিকিৎসা করি, ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্টটা বা অনেক রকম ভাগ আছে। ট্রিটমেন্টটা কীরকম আছে? প্রিভেন্টিভ আছে, কিছু প্রিভেন্টিভ আছে, মানে আমি জানি যে এই জিনিসগুলো, এই ফ্যাক্টরগুলো থাকলে আমি জানি যদি রোদে যদি 2 ঘন্টা বসে থাকি আমার মুখ কালো হয়ে যাবে, এটা আমার জানা আছে, মানে এটা অলরেডি পরীক্ষিত, প্রমাণিত। তাহলে কিছু ফ্যাক্টরকে সামনে রেখে আমরা যদি কোনো ব্যক্তির মধ্যে সেগুলো দেখতে পাই বা সমাজে দেখতে পাই, আমরা সেখান থেকে একটা অনুমান করতে পারি যে এই লোকটার এরকম হতে পারে। যেমন ধরো আবহাওয়া দপ্তর বলতে পারছে আগে থেকে বিভিন্ন স্ট্যাটিস্টিক ফ্যাক্টর, মানে যে প্রিডমিনেটর বা বিভিন্ন রকম ফ্যাক্টরকে ওরা স্ট্যাটিস্টিক্সের ফর্মুলাতে ফেলে একটা ভ্যালু বের করছে, সেখান থেকে ওরা অনুমান করছে যে আজকে বা কালকে বা পরশু অমুক জায়গায় প্রবল বৃষ্টি হবে। এটা ভবিষ্যৎবাণী না, ওরা আগে থেকে মানে যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে তার সেখান থেকে এটা মানে তোমার অনুমান করতে পারছে। যেমন ধরো মাঠে ধান হয়েছে, তো ধানের চাল থেকে বোঝা যাবে যে চালটা, ভাতটা কেমন হবে, স্বাদ হবে কি না। এটা একটা অভিজ্ঞতা, এটা আমার প্রিভিয়াস বিভিন্ন রকম ডেটা থেকে আমরা একটা কনক্লুশন টানতে পারি। তো চিকিৎসা ক্ষেত্রেও তাই, বিভিন্ন সিমটম থেকে, সাইন থেকে আমরা অনুমান করতে পারি যে ট্রিটমেন্টটা ও অসুখটা প্রিভেন্টেবল কিনা। ধরো কোনো ব্যক্তির কোলেস্ট্রল হাই আছে বা সে ধরো মানে খুব মোটা, তো তার পরবর্তীকালে প্রেশার হতে পারে, তার থাইরয়েড হতে পারে, সুগার হতে পারে, এটা আমরা অনুমান করতে পারি। তো এইগুলো হচ্ছে প্রিভেন্টিভ। তাহলে প্রিভেন্টিভ একটা চিকিৎসা আছে, ট্রিটমেন্টের মধ্যে একটা প্রিভেন্টিভ পার্ট আছে। সেকেন্ড হচ্ছে থেরাপিউটিক পার্ট, মানে আমি চিকিৎসা করব ওষুধ দিয়ে চিকিৎসা করবো, মানে মেডিসিন দিয়ে, সে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, যেই হোক না কেন, থেরাপিউটিক। 4 নম্বর হচ্ছে সার্জিক্যাল, ইন্টারভেনশনাল, যেগুলো মানে আমার ওষুধ দিয়ে হচ্ছে না, তাকে কেটে কুটে ঠিক করতে হবে। ধরো বড় রকমের টিউমার হয়েছে বা পাথর হয়েছে, তো কি ওষুধ দিয়ে বের করা যাবে না, তাহলে তাকে কেটে বাদ দেবে, এটা ইন্টারভেনশনাল। তাহলে একটা প্রিভেন্টিভ গেল, একটা থেরাপিউটিক গেল, মানে প্রিভেন্টিভ, একটা ট্রিটমেন্টের মধ্যে আবার একটা থেরাপিউটিক মেডিসিন দিয়ে, আর একটা হচ্ছে সার্জিক্যাল, ইন্টারভেনশনাল। ঠিক এরপরে চিকিৎসার উপর ডিপেন্ড করে আর একটা হচ্ছে প্রফেশনাল, একটা প্রগনোসিস কীরকম থাকে তার একটা স্ট্যাটিস্টিক্স হয়, সেগুলো নিয়ে আমরা নানারকম চিকিৎসা করি। তো সেগুলো যাতে না হয় পরবর্তীকালে, ফলো আপ চিকিৎসা যাতে না হয় তার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করি।
তো আমাদের এতগুলো বিভিন্ন ভাগে আমাদের চিকিৎসাগুলো ভাগ করা হয়েছে। তো হিজামাটা কোন পার্টে পড়ছে? প্রিভেন্টিভ অ্যান্ড থেরাপিউটিক দুটোই পড়ছে। তাহলে আমাদের প্রিভেন্টিভ এবং থেরাপিউটিক অ্যাপ্রোচে রেজিমেন্টাল এই জন্য বলা হচ্ছে। রেজিমেন্টাল অ্যাপ্রোচে আমরা অন্য যে কোনো স্ট্রিম অফ মেডিসিনে অন্য থেরাপিউটিক মেডিসিনের সঙ্গে হিজামাকে যদি প্রপারলি একটা নির্দিষ্ট পয়েন্টে অসুখের ভিত্তিতে নির্দিষ্ট পয়েন্টে অ্যাপ্লাই করে নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে সেই জায়গাতে শুধুমাত্র এপিডার্মিস লেয়ারে 0.2 থেকে 0.3 mm এর মতো স্ক্র্যাচ করে যদি সেখান থেকে ক্যাপিলারি ব্লাড যেগুলো অলরেডি কনজেস্টেড হয়ে আছে ব্লাডকে নেগেটিভ প্রেশার সাকশন করি, তাহলে ওইখানে এই কনজেস্টেড এরিয়াতে যতটুকু ব্লাড জমে থাকলো সেটা বেরিয়ে আসার ফলে কি হচ্ছে, আশেপাশে ওই নেগেটিভ প্রেশারে তোমার ধরো এখানে 10টা হাত ধরে যায়, আমি তো প্রথম হাত টানি সবগুলোই টান পড়বে, তাহলে ক্যাপিলারি প্রেশার নেগেটিভ হওয়ার জন্য ওই ক্যাপিলারি যে ভেনের সাথে কানেক্টেড সেই ভেনে একটা প্রেশার পড়বে, সেই ভেন আবার যে বড় ভেনের সাথে সেখানে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করবে। ফলে নেগেটিভ প্রেশার হওয়ার জন্য যার বেশি ভর বেশি, মানে যে সমস্ত অ্যানালাইটের, যে সমস্ত কেমিক্যালের, যে সমস্ত জিনিসপত্রের ওজনটা বেশি, সে যত স্পিডে আগে ছুটে আসবে ওই জায়গাতে, ওই জায়গাতে বেরিয়ে আসার পরে ব্লাডের মধ্যে যে সমস্ত ইনফ্লামেটরি মিডিয়া আছে, যে সমস্ত জিনিস থেকে আমাদের দেহে ব্যথার সৃষ্টি হয়, প্রদাহ হয়, যেমন সাইটোকাইন, কেমোকাইন, তারপরে হচ্ছে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বক্সিন, এই জাতীয় কেমিক্যালগুলো ওখানে অনেক জমা হয়। সঙ্গে ইনফ্লামেশন হওয়ার জন্য যে সমস্ত কেমিক্যাল অক্সিডেটিভ এজেন্ট অথবা প্যাথোজেন দরকার সেই সমস্ত জিনিসপত্রগুলো থাকে, এগুলোকে বের করে ওখানে লোকাল ইনফ্লামেশন কমানো, তার সঙ্গে ওখানকার লোকাল সার্কুলেশন বৃদ্ধি করা। আর যেহেতু সার্কুলেশন আরেকটা পার্ট হচ্ছে লিম্ফ্যাটিক্স ফ্লো বাড়ানো, লিম্ফ্যাটিক ব্লকেজগুলো খুলে দেওয়া, এবং তার সঙ্গে ওখানে যে নার্ভ এন্ডিংগুলো থাকে, নোসিসেপ্টার, নার্ভের যে পেন রিসেপ্টারগুলো থাকে সেগুলোকে মডুলেশন করে বা সেই পেন রিসেপ্টারগুলোকে উত্তেজিত করে ওই রিফ্লেক্সের মাধ্যমে নার্ভ রুটে, ভেন্ট্রাল নার্ভ রুটে যে একটা রিফ্লেক্স অ্যাকশন তৈরি হয়, পেন মডুলেশন হয়, পেন গেটওয়েতে একটা ইনহিবিটরি পাথওয়েতে ইনহিবিশন হয়, ফলে কী হয়, আলটিমেট ওই জায়গাতে পেশেন্টের ব্যথা কমে যায়। এই যে টোটাল প্রসেসটা করতে গিয়ে আমি কাপ ইউজ করছি নেগেটিভ প্রেশার ক্রিয়েট করার জন্য, এবং পাম্প ইউজ করছি তাকে সাকশন করার জন্য, এবং আদার্স যা ইনস্ট্রুমেন্ট আছে, অ্যাপারেটাস আছে, সেগুলো ইউজ করছি এই সিস্টেমটাকে অপারেট করার জন্য। এই যে টোটাল ব্যাপারটা এইটা হচ্ছে হিজামা। তাহলে এটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ থেরাপিউটিক। বোঝা গেল? আর তোমার ধরো কোনো অসুখ হয়নি, তারপর তুমি ভ্যাকসিন মানে কোভিশিল্ডে তুমি ভ্যাকসিন নিয়েছো, তুমি বিভিন্ন রিসার্চ আর্টিকেল, পেপারপত্র বা বিভিন্ন রকম ঘাঁটাঘাঁটি করে দেখছো যে যারা কোভিশিল্ড নিয়েছে তাদের প্লেটলেট অ্যাগ্রিগেশন হচ্ছে, ব্লাডগুলো কোয়াগুলেট করে যাচ্ছে, বিভিন্ন স্ট্রেস ফ্যাক্টর বা বিভিন্ন ফ্যাক্টর যদি ব্লাডের মধ্যে থাকছে বা স্ট্রেসের মধ্যে, সেগুলো কী হচ্ছে আস্তে আস্তে কোয়াগুলেট করে যাচ্ছে। তো এটা তুমি জানো, তো এটা হচ্ছে আমি জানি যে এটা হতে পারে, আমি এটা প্রিভেন্ট করতে পারি কীভাবে, বাই থেরাপিউটিক অ্যাপ্রোচ, প্রিভেন্টিভ অ্যাপ্রোচ, হিজামা। তো এই যে একটা প্রিভেনশন, আবার তোমার তো কোমরে ব্যথা হচ্ছে, অসুখ হয়ে গেছে, তো সেই ব্যথাটাকে কমানোর জন্য হিজামা করে ব্যথা কমাচ্ছি, মানে এটা কি থেরাপিউটিক অ্যাপ্রোচ। বোথ ইন প্রিভেন্টিভ অ্যান্ড থেরাপিউটিক অ্যাপ্রোচে আমরা হিজামাকে অ্যাপ্লাই করতে পারি। যে টোটাল নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে স্কিনের উপর থেকে হালকা স্ক্র্যাচ করে ক্যাপিলারি ব্লাডকে সাকশন করে, এবং ক্যাপিলারি ব্লাড ছাড়াও ওই স্কিনে থাকা বিভিন্ন ডার্মিস লেয়ারের, বিভিন্ন রকম এপিডার্মিস লেয়ারে থাকা লিম্ফ্যাটিক ফ্লো বাড়িয়ে যে পেন মডুলেশন করি, অসুখকে কমায়, অসুখ সৃষ্টি করার জন্য যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোকে কমায়, এই টোটাল প্রসেসটাকে বলা হয় হিজামা। মেকানিজম অফ অ্যাকশন কীভাবে কাজ করে? মেকানিজম অফ অ্যাকশন আমরা বিভিন্ন ক্রনিক রোগের ক্ষেত্রে জানি, বুঝেছি যে কনভেনশনাল মেডিকেল সায়েন্সে সে অ্যালোপ্যাথি হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে, আয়ুর্বেদিক হতে পারে, ইউনানি হতে পারে, আদার স্ট্রিম অফ মেডিসিন হতে পারে। কনভেনশনাল কনসেপ্ট হচ্ছে যে আমাদের দেহের মধ্যে অসুখ যেগুলো হয়, ক্রনিক অসুখ, সেগুলো আমরা বিভিন্ন রকম ইমিউনোলজিক্যাল স্টাডি করি, জেনেটিক স্টাডি করি, একটা পরিবর্তন লক্ষ্য করি। জেনেটিক ইমিউনোলজি স্টাডি করে দেখছি বিভিন্ন রকম কেমিক্যাল, বিভিন্ন মলিকুল, বিভিন্ন প্রোটিন যেগুলো ইমিউনিটির সাথে কানেক্টেড, বা বিভিন্ন কোষের জিন স্টাডি করে দেখছি যেগুলো জিনগুলো পরিবর্তন হয়ে গেছে। তাহলে ওইখানকার জিন পরিবর্তন বা ইমিউনিটি সেলের বিভিন্ন রকম পরিবর্তন হওয়ার জন্য, বা ইমিউনিটি রেসপন্সের বিভিন্ন রকম মিসম্যাচ হওয়ার জন্য, তোমার হচ্ছে সেলফ সিলেকশন, নন সেলফ সিলেকশনের এই জায়গাগুলোতে বিভিন্ন রকম ডিসপিউট হওয়ার জন্য কি হয়, আলটিমেট আমাদের একটা ইমিউনোলজিক্যাল গন্ডগোল তৈরি হয়। এই সমস্ত ঘটনা থেকে, বিভিন্ন গবেষণা থেকে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন ক্রনিক অসুখ যেগুলো বিশেষ করে বাত, ব্যথা, যন্ত্রণা, হাঁপানি, এই জাতীয় অসুখগুলো আমাদের ইমিউনোলজিক্যাল একটা প্রবলেমের জন্য হচ্ছে। মানে সেটা কীরকম,
না, ইমিউনোলজিক্যাল প্রবলেম হওয়ার জন্য আমার দেহের যে ইমিউনিটি সেল যেগুলো আমাকে রক্ষা করার কথা সেগুলো মিস্টেকেনলি আমার রক্ষা করে না হয় রক্ষকই ভক্ষক হয়ে গেছে। রক্ষকই যখন ভক্ষক হয়ে যায় তখন আমাদের ওই ইমিউনিটি সেলগুলোই আমার দেহের নর্মাল কোষগুলোকে ধ্বংস করে দেয়। এই যে ইমিউনিটির কনসেপ্ট, এই ইমিউনিটি কনসেপ্টে আমরা কিন্তু সমস্ত রোগের চিকিৎসা করি এবং বিভিন্ন রকম গবেষণা করে চিকিৎসা করে আলটিমেট এই ধরে থাকা মানে বিশ্বাস করা যে এই সমস্ত অসুখগুলো অটোইমিউনিটি থেকে হচ্ছে সেগুলো থেকে কিন্তু মুক্তি পায়নি। মানে যে বিশ্বাস থেকে দাঁড়িয়ে আমরা এতগুলো চিকিৎসা করছি, এতগুলো কর্মকাণ্ড করছি, রিসার্চ করছি, তার ফলাফল জিরো। তাহলে ইমিউনিটি গণ্ডগোল হওয়া স্বাভাবিক নয়। আমার চোখের গণ্ডগোল বা মাথার গণ্ডগোল, হাতের গণ্ডগোল, পায়ের গণ্ডগোল যেমন অটোমেটিক হয় না, ইমিউনিটি গণ্ডগোল অটোমেটিক হয় না। একটা ইমিউনিটি সেলের রেসপন্সটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে না। তাহলে কেউ একটা স্টিমুলেটার, কোনো একটা উত্তেজক কোনো পদার্থ, উত্তেজক কোনো ভাইরাস বা উত্তেজক কোনো জিনিস ওই ইমিউনিটি সেলগুলোকে ডিস্টার্ব করছে, নর্মাল কাজ করতে গিয়ে তাকে বাধা দিচ্ছে, বা সেইখানে আমরা সেই জায়গাতে পৌঁছাতে গিয়ে আমরা ভুল ইন্টারপ্রিটেশন করছি। তো অটোইমিউনিটি জিনিসটা আমরা ক্লাসে আলোচনা করেছি যে এটা অ্যাকচুয়ালি রিয়েল ফ্যাক্ট নয়, অন্য কিছু আছে। তো সেখানে কি আছে? তাহলে আমার ইনফ্লামেশন করতে পারে এমন যে কোনো জিনিস থাকতে পারে, ইমিউনোলজিক্যাল রেসপন্স করতে পারে এমন যে কোনো জিনিস থাকতে পারে। তাহলে যে কোনো অ্যান্টিজেন বা যে কোনো ইমিউনোজেন, ভাইরাস, প্যাথোজেন, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সব কিছু থাকতে পারে। তাহলে সেখানে যে কোনো জায়গায় যে অসুখটা তৈরি হচ্ছে, যে অসুখগুলো তৈরি হচ্ছে, তার সঙ্গে যদি ব্লাডের ডেন্সিটি কম বেশি হয়ে যায়, ব্লাডের ভিসকোসিটি যদি বাড়া কমা হয়, তাহলে কী হবে? সেখানে সার্কুলেশনটাও কমে যাবে। তাহলে একদিকে ইমিউনিটি রেসপন্সের গণ্ডগোল, একদিকে জেনেটিক রেসপন্সের গণ্ডগোল, মডুলেশন, মিউটেশন, একদিকে তার সঙ্গে আবার ব্লাডের ভিসকোসিটির গণ্ডগোল। ফলে একটা পার্টিকুলার জায়গাতে সব রকম জিনিস যখন এক জায়গায় পুঞ্জীভূত হয়ে যায়, কালেকটিভ ফর্মে যখন চলে আসে, তখন কী হয়? ওই জায়গাতে নানা রকম সমস্যা তৈরি হয়, অসুখ তৈরি হয়, দেহের মধ্যে মানে অস্বস্তি তৈরি হয়, তখন ব্যথা হয়, ফুলে যায়, তোমার ওজন বেড়ে যায়, নানাবিধ সমস্যা সব আলোচনা করেছি। তো হিজামা এই নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে একটা পার্টিকুলার জায়গা থেকে যেখানে সাকশনটা দেওয়া হচ্ছে সেখান থেকে নেগেটিভ প্রেশার ক্রিয়েট ব্লাডের ওই যে এক্সেসিভ ডেন্সিটি সেটা কমিয়ে আনে কী হবে? ব্লাডের মধ্যে থাকা বিভিন্ন ভর, অ্যানালাইট, কেমিক্যাল, এক্সেসিভ মানে তোমার অ্যাবনর্মাল সেল, তার সঙ্গে হেভি মেটাল, ভাইরাসের বিভিন্ন প্যাথোজেনিক ওয়েস্ট সব বের করে দেয়। তাহলে একটা ডেন্সিটি কমাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই হচ্ছে লোকাল সার্কুলেশন বাড়াচ্ছে, ওখানকার ইমিউনোলজিক্যাল সেলগুলোকে রিক্রুট করছে কীভাবে? আর্টিফিশিয়াল ইমিউনিটি ডেভেলপ করার মাধ্যমে। সেলুলার ইঞ্জুরি হচ্ছে, ফলে ওখানে একটা নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন প্রচুর পরিমাণে হচ্ছে, একটা আর্টিফিশিয়াল ইমিউনিটি আমি বাড়িয়ে দিচ্ছি, ফলে কী হচ্ছে? আমার ওখানকার লোকাল জীবাণু যত আছে যেগুলো অসুখ তৈরি করছিল সেগুলোকে সব নষ্ট করে দেয়। তাহলে ইমিউনোলজিক্যাল একটা মডিফিকেশন। থার্ড কী হচ্ছে? যে সমস্ত হেভি মেটাল টক্সিনগুলো আমাদের জেনেটিক মিউটেশন করছিলো, যে সমস্ত রেডিয়েশন পার্টিকেলগুলো জেনেটিক মিউটেশন, সেগুলোকে আমরা বের করে দিচ্ছি। লোকাল জেনেটিক মডুলেশন হচ্ছে, ইমিউনোলজিক্যাল মডুলেশন হচ্ছে, এবং যে সমস্ত ফ্যাক্টরগুলো আমাদের অসুখগুলো তৈরি করছিলো সেগুলো রিমুভ হচ্ছে, সোজা কথা ডিটক্সিফিকেশন হচ্ছে। আর কি হচ্ছে? আমার লোকাল সার্কুলেশন বৃদ্ধি পাচ্ছে, ব্লাডের ডেন্সিটি কমে যাচ্ছে। এতগুলো জিনিসের মাধ্যমে এই হিজামা কাজ করছে। আমরা সব ক্লাসে মোটামুটি এগুলো আলোচনা করেছি। পয়েন্ট আমরা কীভাবে সিলেকশন করবো? আমি জানি যে কোনো রোগের জন্য আমার দেহে একটা সমস্যা তৈরি হয়েছে, তো আমার দেহ কীভাবে জানাবে? তুমি যদি একটা নদীতে ডুবে যাও, তুমি কী করো? চেঁচা আবার হাত তোলো, তাই কি না? ট্রেনে যদি কিছু খারাপ হয়ে যায় রেড সিগন্যাল দিয়ে দেয়, তো আমার বডিতে রেড সিগন্যাল কি? রেড সিগন্যাল পেন, ইনফ্লামেশন। এই ইনফ্লামেশন যদি না থাকতো দেহের মধ্যে, তাহলে কিন্তু আমরা অনেক আগেই মরে যেতাম। ইনফ্লামেশনটা যেমন ভালো তেমনই খারাপ। ভালো বলতে তোমার দেহের মধ্যে কোনো একটা প্যাথোজেন, কোনো একটা ব্যাকটেরিয়া, ভাইরাস ঢুকেছে, দিয়ে তোমার দেহকে ক্ষতি করছে, তোমার কোষকে নষ্ট করছে, লিভার কোষকে নষ্ট করছে, এটা তুমি যদি অনুভব করতে না পারো তাতে তুমি তো চুপচাপ থাকবে। যখন পুরো শেষ হয়ে যাবে তখন তোমার দেখবা তুমি মরে গেছো। তাহলে সেই ইনফ্লামেশনটা হওয়ার জন্য, ব্যথা হওয়ার জন্য আমি বুঝতে পারছি যে আমার কিছু একটা হয়েছে, আমার ঘাড়ে ব্যথা হচ্ছে মানে আমার কিছু একটা হয়েছে, তাহলে আমি তাকে ঠিক করার জন্য তার একটা ব্যবস্থাপনা করার চেষ্টা করছি। তাহলে ইনফ্লামেশন এই দিক দিয়ে আমার দেহের জন্য ভালো, কিন্তু ইনফ্লামেশন যেহেতু দেহকে ক্ষতি করছে, ইনফ্লামেশন কী করে? পুরো জায়গাতে নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, বেসোফিল সেলগুলোকে নিয়ে আসে, তার সঙ্গে ওখানে বিভিন্ন রকম থ্রম্বক্সিন, লিকোট্রাইন, তারপরে হচ্ছে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন, তারপরে হচ্ছে সাইক্লোঅক্সিজেনেজ, এই সমস্ত জিনিসগুলো যখন ওখানে কেমিক্যালগুলো চলে আসে, তখন ওখানে কোষগুলো ড্যামেজ হতে লাগে, কোষগুলোকে ধ্বংস করে দেয়। ফলে কী হয়? ওখানে ব্যথা সৃষ্টি হয়, ওখানকে যে নার্ভ এন্ডিংগুলো সেগুলো উত্তেজিত হয়ে যায়, ফলে ব্যথা অনুভব হয়। তাহলে প্রচণ্ড ও ক্ষয় শুরু করে, ওই আশেপাশে যত কোষ আছে সব ধ্বংস করে দেয়। ফলে
একদিকে আমার কোষগুলোকে ধ্বংস করছে, এই জন্য ধ্বংস হচ্ছে ইনফ্লামেশন হওয়ার জন্য ধ্বংস হচ্ছে, আবার যে প্যাথোজেনগুলো আছে সেগুলো ধ্বংস করছে। আর সেই ইনফ্লামেশন আমাকে জানান দিচ্ছে যে তোমার দেহের মধ্যে কিছু একটা হয়েছে। এই পয়েন্টটা কীভাবে সিলেকশন করবো? তাহলে আমাকে প্রথমে জানতে হবে ওর পয়েন্ট অফ ইনফ্লামেশন কোথায়। যে কোনো ব্যথা হওয়ার জন্য, যে কোনো রোগ হওয়ার জন্য তার ঠিক কোন জায়গা থেকে ব্যথাটা শুরু হয়েছে, যদি সেটা আমি বুঝতে পারি তাহলে পয়েন্টটা বোঝা সহজ। একটা লোকের ঘাড়ে ব্যথা হয়েছে, ধরো C5 রুটে নার্ভ রুট কম্প্রেশন হয়েছে, ওই ডিস্কটা C5 এবং C6-এর মাঝে যে ডিস্ক আছে সেখানে ক্ষয় হয়েছে, ডিস্কের মধ্যে ডিজেনারেশন হচ্ছে, ক্ষয় হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, তাহলে ওখানে ব্যথা হচ্ছে। এখন C5-এর গোড়াতে যদি না বসিয়ে যদি মাথার টিকিতে বসায়, ব্যথা কি কমবে? হিজামার মেন অ্যাকশন আমি জানলাম যে ওখানকার লোকাল যত ইনফ্লামেটরি মেডিয়েটর আছে সেগুলো বের করে দেয়, সোজা কথা ইনফ্লামেশন কমায়, আর্টিফিশিয়াল ইমিউনিটি ডেভেলপ করে। তো সেই মাথাটা, সেই পয়েন্ট অফ ভিউয়ে যদি আমি মাথাতে করি তাহলে ঘাড়ের ব্যথা কি কমবে? তাহলে ফার্স্ট হচ্ছে, আমরা বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি যে প্রথমে রোগ ডায়াগনোসিস করো, যে কোনো রোগ কোথা থেকে হয়েছে আর ইনফ্লামেশনের পয়েন্টটা কোথায়, আর ইনফ্লামেশন কে করছে, ভাইরাস করছে, ব্যাকটেরিয়া করছে, ফাঙ্গাস করছে, না হেভি মেটাল করছে, না তোমার ওখানে লোকাল ব্লাড ফ্লো কমে গেছে, না ব্লাডের ডেন্সিটি বেড়ে গেছে, না কোথাও আঘাত লেগেছে, না কেউ ঘুষি মেরেছে, না কেউ চিমটি কেটেছে, না পোকাতে কামড়িয়েছে, তুমি আগে সেটা আইডেন্টিফাই করো যে ইনফ্লামেশনটা কেন হচ্ছে, ইনফ্লামেশনটা কোথায় হচ্ছে, সেই ইনফ্লামেশন হয়ে আর কি হতে পারে। মানে যেখানে ব্যথা হচ্ছে, শুরু হয়েছে ইনফ্লামেশন, সেই জায়গা তো অন্য জায়গায় কানেক্টেড। কি ধরো এখানে যদি প্রেশার হয় তো এখান থেকে যে নার্ভটা বেরিয়েছে তা হাতে সাপ্লাই করে, তাহলে গোড়াতে যদি গন্ডগোল হয় তো পুরো গাছটাই তো গন্ডগোল হয়ে যাবে, ব্যথা করবে। এখন এইখানে ব্যথা বলে যদি এইখানে করি তাহলে তো এখানে তো কাজ হবে না, হবে? তাহলে আমাকে পয়েন্ট অফ সিলেকশন এইভাবেই ঠিক করতে হবে যে পয়েন্ট অফ ইনফ্লামেশন থেকে, যেটা বারবার বলছে পয়েন্টের বই করে পয়েন্টের বই কী করে হবে? পয়েন্টে হিজামা হয় না। পয়েন্ট দিয়ে ওইভাবে যে বইয়ে যে মেরিডিয়ান পয়েন্ট করে, এই লেফট সাইডে মেরিডিয়ান 12টা পয়েন্ট, রাইট সাইডে 12টা পয়েন্ট, এই পয়েন্টে ব্লক আছে, ওই পয়েন্টে বসাতে হবে, এটা আলাদা জিনিস। কিন্তু হিজামা ওইভাবে কাজ করে না। হিজামা যদি সেইভাবেই যদি কাজ করতো, যে নার্ভকে উত্তেজিত করে রক্তের সাপ্লাই বাড়িয়ে দিয়ে, তাহলে তো এই মেসেজ করলেই হতো, একটু টিপে দিলেই তো হয়ে যাবে, একটু এক্সারসাইজ করলেই তো হবে। তাহলে হিজামা কেন আলাদা করে দরকার? হিজামার ফান্ডাটা ওটা, রক্তটা বের করতে হবে। হিজামা সেটা কখনো হিজামা না যদি রক্ত না বের হয়, রক্ত বের করলেই হিজামা, আর রক্ত বের না করলে হিজামা নয়। বরং ড্রাই কাপিং যেগুলো করা হয় কাপ দিয়ে এরকম, সেগুলো ক্ষতিকর। কেন আমি রক্তকে টেনে নিয়ে আসছি উপরে, রক্তকে ছেড়ে দিলাম, জামাটা লাল হয়ে গেল, তো লাল রক্ত মানে কি ওখানে রক্ত জমে আছে? তো জমা রক্ত তুমি ছেড়ে দিলে কেন? রক্তের মধ্যে যদি রক্ত জমে যায় তাহলে তো থ্রম্বোসিস হবে, এম্বোলিজম হবে। তাহলে তো সেই জমা রক্ত যদি ঘুরতে ঘুরতে যদি ব্রেনে যায়, চোখে যায়, হার্টে যায়, তাহলে কী হবে? সমস্যা হবে, ইসচিমিয়া হবে, স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে। তাহলে সেগুলো অ্যাভয়েড করতে হবে। ড্রাই কাপিং ভালো না। মেসেজ করলে যেমন অনেক কোথাও ব্যথা হচ্ছে, চাপলে একটু ব্যথা কমে গেল, নার্ভের একটু মানে মডুলেশন হলো, পেন গার্ড হয়তো কমে গেল, তারপরে হচ্ছে তোমার মাসেলটা রিল্যাক্স হলো, সাময়িক। কিন্তু যেখান থেকে অসুখটা হয়েছে তাকে তো বের করতে পারলাম না, যে অসুখটা তৈরি করছে তাকে তো বের করতে পারলাম না, তাহলে অসুখটা স্থায়ী হবে না। এই যে ব্যথা কমে গেল সেটা স্থায়ী হবে না। স্থায়ী করতে গেলে ওইখান থেকে বের করতে হবে, আর সেই বের করার জন্য হিজামা ছাড়া আর কোনো উপায় নাই। পৃথিবীতে যত চিকিৎসা আছে সব চিকিৎসা ইনপুট। ইনজেকশান কিছু হয়েছে, ইনজেকশন ইনপুট, কিছু হয়েছে স্যালাইন ইনপুট, কিছু হয়েছে ট্যাবলেট ইনপুট, ক্যাপসুল ইনপুট, সিরাপ ইনপুট, সবই তো ভিতরে ঢুকাচ্ছি। তাহলে বের করার চিকিৎসা কী আছে? ঢুকিয়ে যদি ভালো করা সম্ভব হয়, বের করে ভালো করা সম্ভব না? ভালো সম্ভব, এবং বের করেই সবচেয়ে ভালো উত্তম। তোমার ধরো দুই বন্ধুর মধ্যে ঝামেলা হয়েছে, তো ঝামেলা হয়েছে, এখন তুমি দুই বন্ধুর মধ্যে মতে মিল নাই, বুঝিয়ে সাজিয়ে অনেক কিছু করে তুমি মিল করাতে পারলে না, মিল হচ্ছে না। ধরো স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে, বুঝিয়ে সুঝিয়েও হচ্ছে না, মানে এমন জায়গায় ঘৃণা জন্মে গেছে যে আর ও এক জায়গায় হতে পারবে না। তো আমি বারবার ক্যাপসুলস খাইয়ে, সিরাপ খাইয়ে, ভিটামিন খাইয়ে, ইঞ্জেকশন দিয়ে বারবার জোড়া লাগানোর চেষ্টা করছি, কিন্তু থাকছে না। আর থাকলে কদিন পর, এক সপ্তাহ পর আবার ছিঁড়ে দেবে। তাহলে আমরা এখানে একটা ব্যবস্থা আছে, ওকে আলাদা করে দাও, ও জায়গায় ভালো থাকো, এই জায়গায় ভালো থাকো। হিজামা হচ্ছে এমন একটা চিকিৎসা, যে চিকিৎসার মাধ্যমে এর মধ্যে অসুখ সৃষ্টিকারী যে সমস্ত জীবাণু, প্যাথোজেন, হেভি মেটাল, টক্সিক, কেমিক্যাল যা কিছু আছে সবগুলোকে বের করতে পারে। আমাদের মডার্ন অ্যালোপ্যাথিক সায়েন্সেও যে সমস্ত জায়গাতে রক্ত প্রচণ্ড জমে যায় বা ব্লাড প্রেশার খুবই হাই হয়ে যায়, আমরা কিন্তু ভেনিক সেকশন করি। ভেনিক সেকশন মানে একটা শিরা কেটে দিই, রক্ত বেরোতে থাকে। চীনে একটা প্র্যাকটিস আছে, যদি কোনো ব্যক্তি ধরো প্রচণ্ড প্রেশার, অজ্ঞান হয়ে গেছে, মাথা ঘুরছে, কানের লতি কেটে দেয়,
রক্ত বেরিয়ে যায়, রক্ত বেরিয়ে 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 তখন আস্তে আস্তে কমে যায়। একটা হাদিস আছে না যে তোমাদের রক্তচাপকে বৃদ্ধি করতে দিও না, রক্তচাপ মেরে ফেলবে। তো রক্তচাপ কমাতে গেলে কী করতে হবে? বের করতে হবে। ধরো একটা কার্টুনে ধরো 10 কেজি মাল আটবে, এখন যদি টাইট করে 20 কেজি মালাটা সে কার্টুনটা ফেটে যাবে, কার্টুন ফেটে যাবে তো, বস্তা ফেটে যাবে তো। আমার রক্তের ভলিউম 5 লিটার, সেখানে যদি টাইট করে যদি 6 লিটার করে দিই, তাহলে কী হবে? আলটিমেট রক্তটা ভেনটা ফেটে যাবে, ছিঁড়ে যাবে, তখন হবে সিভিএ, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, বিভিন্ন রকম রক্তপাত, এই নানাবিধ জিনিস, ইন্টারনাল হিমালয় যেগুলো হবে। তো সেটা কমানোর জন্য হিজামা ছাড়া কোনো উপায় নাই। তাহলে হিজামা পয়েন্ট সিলেকশন আর হিজামার কোন জায়গাতে সিগনিফিক্যান্ট এটা বোঝা গেল। তাহলে মডার্ন মেডিকেল সায়েন্সে যে সমস্ত ক্রনিক ইলনেসগুলো আছে, ক্রনিক ইলনেস কী আছে? মাথা থেকে শুরু করো, মাথার চুল পড়ে যাওয়া, মাথা ব্যথা, মাইগ্রেন, ক্রনিক সাইনোসাইটিস, চোখের ছানি, চোখের রেটিনা শুকিয়ে যাওয়া, শিরা শুকিয়ে যাওয়া, রেটিনাইটিস, ঠিক আছে, নাকের রাইনাইটিস বা নাকের মধ্যে তোমার হচ্ছে টার্মিনেট হাইপারট্রফি, সাইনোসাইটিস, ম্যাগোসাইনোসাইটিস, অ্যালার্জি, গলা, ক্রনিক টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ফুসফুসের ক্রনিক অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এমফাইসোমা, হার্টের ক্রনিক ইস্টেমিক হার্ট ডিজিজ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে, তারপর কার্ডিওমায়োপ্যাথি। এবার তুমি চলে এসো পেটে, চলে আসো লিভার, ফ্যাটি লিভার, ক্রনিক হেপাটাইটিস, বিভিন্ন রকম ভাইরাস ইনফেকশন থেকে হেপাটাইটিস, কনজেস্টেড লিভার, লিভার বড় হয়ে যাওয়া। পেটের নাড়িতে চলে এসো আইবিএস, আইবিডি বা পেটের গ্যাসের সমস্যা, ডিসপেপসিয়া, কনস্টিপেশন। তলপেটে চলে এসো লিউকোরিয়া, পিসিএস বা বাল্কি ইউটারাস, চলে এসো ইউটিআই, প্রসবে ইনফেকশন, সিস্টাইটিস। তারপরে তুমি এবার চলে এসো মাথাতে, ঘাড়ে চলে এসো, ঘাড়ে স্পন্ডিলাইসিস, পিঠে পুরো ভার্টিব্রাল বডিতে চলে এসো ভার্টিব্রাল বডির ডিজেনারেশন, লো ব্যাক পেন বা স্পন্ডিলাইসিস। তুমি পায়ে চলে এসো মাসেল বা হাতে পায়ে যন্ত্রণা, মাংসতে ফাইব্রোমায়ালজিয়া, এমএস, মাল্টিপল স্ক্লেরোসিস, আরও কত কী নেবে, নখের দাঁত, চামড়ার দাঁত, সোরিয়াসিস, এক্সিমা, মুখের ঘা বা হারপিস, মেয়েদের তলপেটের বা জনিরাস্তাতে বা মুখের এতে হারপিস জস্টার ইনফেকশন, হারপিস, তারপর এই জাতীয় সিমপ্লেক্স ইনফেকশন, ক্রনিক মুখে অ্যাকনে, ব্রন, স্টেফিলোককাস ইনফেকশন, আর কি নেবে, কত আছে ঠিক নাই। এই ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল, থাইরয়েড, তারপরে হচ্ছে নার্ভের বিভিন্ন পেন, হ্যাঁ, নিউরোমায়ালজিয়া, তারপরে জয়েন্টের পেন, আর্থ্রাইটিস, হাজার রকমের অসুখ। আমি একটা লিস্ট, প্রায় 500-এর উপরে লিস্ট আছে। ক্রনিক ইমিউনোলজিক্যাল বা অটোইমিউন ডিজিজ লিস্ট যদি করো গুগলে সার্চ করবে, 500-এর বেশি লিস্ট আছে, এক নামে আছে। সবগুলোর গোড়া একটাই, যে সেখানে একটা ইনফ্লামেশন হচ্ছে। ইনফ্লামেশনের কারণ আমার জানা নাই, একদম অ্যাবসলিউটলি আই ডোন্ট নো কোথা থেকে হচ্ছে, কিন্তু একটা আইডিয়া পেয়েছি বিভিন্ন গবেষণা থেকে যে সেখানে ইমিউনোলজিক্যাল বিভিন্ন রকম কেমিক্যাল পাওয়া গেছে, বিভিন্ন প্রোটিন পাওয়া গেছে, ফলে আমি অনুমান করছি সেখানে একটা ইমিউনোলজিক্যাল গন্ডগোল হয়েছে, যেটা মনে হয় যে ওখানকার ইমিউনিটি সেলগুলো বা ইমিউনিটি কেমিক্যালগুলো আমার সেলগুলোকে ধ্বংস করছে। আর একটা স্টাডিকে দেখে দিয়েছি, ওখানে সেলের জিনগুলো একটু পরিবর্তন হয়ে গেছে। তাহলে জেনেটিক আর হচ্ছে অটোইমিউনিটি। তাহলে এই টোটাল যত অসুখগুলো আছে মডার্ন যুগের, সেগুলো চিকিৎসা কি আলটিমেট? যত রকমের রিপোর্ট করবে, যত রকমের চিকিৎসা করবে, আলটিমেট যেখানেই যাও, এই অটোইমিউনিটি যদি পাওয়া যায় তাহলে 3-4 রকমের ওষুধ দেবে। ইমিউনিটি যাতে কমানো যায়, ইমিউনিটি দমিয়ে রাখার জন্য ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ, সালফাসালাজিন, মেথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন, এইসব দেবে, ঠিক আছে। আবার এখন ওখানকার ইনফ্লামেশন কমানোর জন্য ব্যথার ওষুধ, অ্যাকোক্লোফেনাক, ডাইক্লোফেনাক, প্যারাসিটামল, ব্রুফেন, নিমেসোলাইড, আর অনেক রকম অ্যান্টিসাইটিক ড্রাগ আছে। এতেও যদি না হয়, আর একটু হাই লেভেলের স্টেরয়েড জাতীয় যেগুলো তোমার মিথাইলপ্রেডনিসোলন, ওয়াইসোলন, ডেক্সামেথাসন, এগুলো ইউজ করা হয়। তাহলে আমি ইমিউনিটি কমানোর চেষ্টা করলাম, ইনফ্লামেশন কমানোর চেষ্টা করলাম, তাহলে ব্যথা কমলো কি না? এরপরে যদি ব্যথা না কমে বা একটু সমস্যা হয়, একটু হিট, একটু ঠান্ডা, একটু ম্যাসেজ, তাহলে হিট ম্যাসেজ করলে কী হয়, একটু ব্লাড সার্কুলেশন বাড়ে, ফলে একটু ব্যথা কমে, ঠিক। তাহলে আমি ওইখানকার ব্যথাটা কমানোর জন্য, ওইখানকার সিমটমটা কমানোর জন্য, ইনফ্লামেশন কমানোর জন্য আমি সমস্ত রকম ব্যবস্থা করলাম, কিন্তু মাথায় আমার এটা ঢুকলো না, কী হলো ওটা, ইনফ্লামেশনটা কেন হলো? ওই যে আমাকে আগে শিখিয়ে দিয়েছে যে তোমার ইমিউনিটি গন্ডগোল হয়ে গেছে, ওই জন্য ওই মাথাটা ঢুকে গেছে, আর মাথা থেকে ওই ভূত বের হচ্ছে না। ওই ভূত যদি না বের হয় তাহলে হিজামার কাজ আপনি বুঝতে পারবেন না। তাহলে ইনফ্লামেশনের যত জিনিসপত্র আছে কমানোর জন্য, ইমিউনোলজিক্যাল মডিফিকেশনের জন্য যা জিনিসপত্র আছে, সেগুলো দিয়ে আমরা ক্রনিক ইলনেসগুলো ট্রিটমেন্ট করি। কিন্তু তাতে কি মানুষের রিকভারি হয়েছে? একটা অ্যাজমা পেশেন্ট, একটা হাইপারটেনসিভ পেশেন্ট,
একটা ডায়াবেটিসের পেশেন্ট, একটা মাথা চুল পড়া পেশেন্ট, একটা হচ্ছে তোমার থাইরয়েডের পেশেন্ট, একটা আইবিএসের পেশেন্ট, একটা আইবিডি পেশেন্ট, একটা হেপাটাইটিসের পেশেন্ট, হেপাটাইটিস বি এর পেশেন্ট বা আর্থ্রাইটিসের পেশেন্ট, তোমার দেখাশোনা কি ভালো হয়ে গেছে ওষুধ খেয়ে? সেই চিকিৎসা করছে হচ্ছে না হোমিওপ্যাথি হচ্ছে না আয়ুর্বেদিক হচ্ছে না। হাটে যাচ্ছে তখন সে 3 টাকা দামের ট্যাবলেট পাওয়া যায়, পকেটে ভরা কি থাকে, ডাইক্লোফেনাক থাকে, ডেক্সামেথাসোন থাকে, প্রেডনিসোন থাকে আর ফ্যামট্যাক থাকে। মানুষ ভাবছে আয়ুর্বেদিক, কিন্তু বেসিক্যালি হলো অ্যালোপ্যাথিক ওষুধ। মডার্ন যুগে আরও কিছু ইমিউনোমডুলেটিং মানে সেলুলার রেসপন্স, জ্যাক সিগন্যালিং, আরও অনেক কিছু স্যাড সিগন্যালিং, এইসবগুলো এসছে অনেকগুলো ওষুধ, যেমন ট্যাফোক্লেড আছে, টোপোসিটিনিব, সেগুলো দিয়ে কাজ হচ্ছে। তাহলে এই মডার্ন যুগে আমরা ওষুধ খাচ্ছি ভালো হওয়ার জন্য, পয়সা খরচা করছি, দেহ কষ্টও আছে, পরিবারের একটা বার্ডেন আছে। এতগুলো সমস্যা নিয়ে যে এতগুলো চিকিৎসা করে যে আমি সম্পূর্ণ সুস্থ হচ্ছি তাও না, তাহলে আমার রিকভারি রেটও খুব কম, আমার লাইফের কোয়ালিটিও কমে যাচ্ছে। তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে যদি এমন কেউ এসে বলে ভাই অত কিছু করিস না, একটা জিনিস কর, তো সব কিছু থেকে মুক্তি, তুই জাস্ট ওখানে একটা হিজামা কর, আর যে সমস্যা থেকে তো অসুখগুলো হয়েছে সেগুলো ঠিক করার জন্য তুই আগামী 3 মাস 4 মাস একটু ফলো আপে চিকিৎসা কর। এবার সে যদি ভালো হয়ে যায়, তো সেটা কি এতদিন ধরে যা চলছে তার থেকে ভালো না? অবশ্যই ভালো, ফার বেটার। তাহলে হিজামার সিগনিফিক্যান্স এই জায়গাতে, হিজামার সিগনিফিক্যান্স ঠিক এই জায়গাতে। তাহলে হিজামার এই জন্য হাদিসে, সহি হাদিস, বিভিন্ন সহি হাদিসে আল্লাহ নবী বলেছেন, তোমরা যত রকমের চিকিৎসা গ্রহণ করে থাকো, কি চিকিৎসা? দোয়া পড়া, রুকিয়া, কি চিকিৎসা? মেসেজ করা, কি চিকিৎসা? গরম সেদ দেওয়া, ঠান্ডা সেদ দেওয়া, কি চিকিৎসা? একটু তোমার হচ্ছে মানে বাড়িতে গাছগাছালি যা আছে একটু চিবিয়ে খাওয়া। তারপরে হচ্ছে না কি চিকিৎসা? অ্যালোপ্যাথিক ট্যাবলেট, সিরাপ, এগুলো খাওয়া, ইঞ্জেকশন করা। তারপরে কি চিকিৎসা? আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি, ব্যায়াম, মাঠে ছোটা, সাঁতার কাটা, অনেক কিছু করছো। সব চিকিৎসাতেই কম বেশি রেজাল্ট তুমি পাচ্ছ, কারণ ইনফ্লামেশন কমাচ্ছে, ব্যথা কমাচ্ছে, ফলে তুমি আরাম অনুভব করছো, কিন্তু সেই রোগ থেকে তুমি মুক্ত হচ্ছ না, রোগের কারণ থেকে তুমি বেরোতে পারছো না। ফলে তুমি যখনই ওটা ছেড়ে দেবে তখন তোমার অসুখ শুরু হয়ে যাবে। মানে ব্যথা তুমি আজকে খেয়েছো, মানে তুমি 12 ঘন্টা 13 ঘন্টা বা 24 ঘন্টা তুমি ব্যথা ছাড়া থাকবা, ওষুধের অ্যাকশন শেষ, তোমার আবার জাকাত তাই। তাহলে এই সমস্ত জায়গা থেকে বাঁচতে গেলে আমি তো গোড়াতেই উপরে ফেলি হিজামার চিকিৎসাটা করে, তাহলে হিজামা বেটার। একটা এক্সাম্পল কীরকম দেবো, ধরো তোমার এখানে ধরো একটা চুলো আছে, একটা চুলো জ্বলছে, এখানে ওভেন আছে, এখানে একটা গ্যাস সিলিন্ডার বা ওভেন, একটা গ্যাস, একটা ওভেন, একটা পট, এখানে জল আছে, জলগুলো ফুটছে। জলটা যখন ফুটবে, উপর থেকে যখন ভেপারটা উঠবে, তখন তুমি বুঝতে পারবে বাইরে থেকে না ওইখানে যে আছে নিশ্চয় জল আছে, আর যে জলটা আছে সে নিশ্চয় গরম হয়ে আছে, আর গরম সেই জায়গায় সেই লেভেল ক্রস করে গেছে, লিনতাপ ক্রস করে গেছে, যে সেই জলটা জল হিসেবে নয়, সে বাষ্প হয়ে গেছে। তুমি এখান থেকে দূর থেকে বুঝতে পারছো জলটা বাষ্পীভূত হচ্ছে। এখন এই বাষ্পীভূতটাকে বন্ধ করার জন্য ধরো এই বাষ্পটা তোমার রোগ, মনে করো তোমার দেহের মধ্যে যে অসুখ হচ্ছে, সে অসুখটা তোমার এই বাষ্পটা। এখন বাষ্পটা কমাতে হবে, এই ভেপারটাকে কমাতে হবে। তুমি কী কী উপায় করতে পারো? তুমি কী কী উপায় অবলম্বন করতে পারো? গ্যাস, আরে এটা তো তোমার দেহ, তুমি দেহ তো তোমার তো এটা তো তোমার দেহ, তোমাকে তো থাকতেই হবে। এটা তোমার রোগ, এটা তোমার দেহ, এটা তোমার পৃথিবী, পরিবেশ, আর এটা তোমার কজ, রুট কজ, প্যাথোজেন বা টক্সিন। এখন আমি এই বাষ্প কমানোর জন্য কী কী উপায় অবলম্বন করতে পারি? প্রথমে হচ্ছে উপর থেকে ফাটাফাট ঠান্ডা জল, বরফ ঢালতে পারি, দেখা যায় সঙ্গে সঙ্গে আমার সব বাষ্প বন্ধ হয়ে গেছে। আমি বললাম বাহ, ইমিডিয়েট কাজ, র্যাপিড অ্যাকশান। এখানে কে কাজ করছে? ইনজেকশন, অ্যালোপ্যাথি। তাহলে আমি সঙ্গে সঙ্গে দিলাম, কাজ হয়ে গেলো। ভাবলাম আমার অসুখ ভালো হয়ে গেলো, আমি ঘুরে বেড়াচ্ছি, 2 দিন পর দেখছি আবার বাষ্প হচ্ছে, আবার অসুখ, তখন আবার দিলাম। এইভাবে চলতে চলতে একসময় এই হাঁড়ির জলই শেষ, মানে জীবনটাই শেষ, জীবনটাই কালি। ঠিক, আমি পৃথিবীর এই ওভেনটাকে সরাতে পারবো না, কারণ আমাকে বাঁচতে গেলে এই পৃথিবীতে থাকতে হবে, আমাকে বাঁচতে গেলে পৃথিবীর বাতাস নিয়েই বেঁচে থাকতে হবে, বাঁচতে গেলে পৃথিবীর তল থেকে উঠে আসা জল খেয়েই বেঁচে থাকতে হবে, বাঁচতে গেলে সূর্য থেকে আসা আলোর রশ্মি থেকে তৈরি হওয়া বিভিন্ন গাছের সবজি, গাছ, ফল, সবজি, শস্য খেয়েই বেঁচে থাকতে হবে। বাঁচতে গেলে আমাকে এই পৃথিবীর সমস্ত লোকের সাথে মিশেই থাকতে হবে। বাঁচতে গেলে এই পৃথিবীর ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স, লোকাল পলিটিক্সের বিভিন্ন রকম ফাঁদে পড়ে চূর্ণ বিচূর্ণ হতে হবে। তো এটা হচ্ছে পৃথিবী, মানে এটা আগুন, ওভেন। আমরা সবাই চুলোর উপর বসে আছি, বসে থাকতে হবে, কিন্তু সেই চুলো যাতে দগ্ধ না হয়, সেই পৃথিবী যত দূষিত না হয়,
পৃথিবী যেন মানে ভয়ঙ্কর ক্ষতিকর না হয়, তার জন্য যে গুঁড়াতে যে কজ, পৃথিবীর ভারসাম্য নষ্টকারী বিভিন্ন রকম কেমিক্যাল, টক্সিন, প্যাথোজেন, বিভিন্ন রকম নীতি নিয়োগের মানে অভিসন্ধি, ষড়যন্ত্র, কুচক্রান্ত, যেগুলো পৃথিবীকে অগ্নিদগ্ধ করছে, সেই রুট কজ গ্যাস। তাহলে আমি জল ঢালতে পারি, হাঁড়ি সরাতে পারি, কিন্তু হাঁড়ি সরাতে পারবো না, কারণ আমাকে হাঁড়ি সরাতে গেলে মাটির তলে ঢুকতে হবে। পৃথিবী সরাতে পারবো না, তাহলে আমাকে হয় এখানে আগুন ঢালতে হবে, নাহলে এই নিচ থেকে গ্যাসটা সরাতে হবে। ঠিক, তাহলে পৃথিবীর নিচে পৃথিবীকে দূষণ করতে পারে, পৃথিবীর মাটিকে দূষিত করতে পারে, পৃথিবীর বায়ুকে দূষিত করতে পারে, পানিকে দূষিত করতে পারে, মানুষের মেন্টালিটি, নীতি আয়োগের দূষিত মানে চেঞ্জ করে দিতে পারে, হিউম্যান সাইকোলজিক্যাল বিহেভিয়ারগুলোকে চেঞ্জ করতে পারে, আমাদের ট্রুনেস থেকে মানুষকে ডাইভার্ট করে বিভিন্ন রকম ভুল পথে পরিচালিত এমন যে সমস্ত নীতি আছে যেগুলো মানুষের জীবনকে ধ্বংস করতে পারে, এইগুলোকে সমাজ থেকে, দেশ থেকে, পৃথিবী থেকে সরাতে হবে, যেটা হচ্ছে আমলে সলিহা, নেক আমল। এইটাকে ঠিক করার জন্য এইখানে আমাকে কাজ করতে হবে। কিন্তু এইখানে আমরা যদি না কাজ করি, যদি ওই বাষ্পটাকে বন্ধ করার জন্য হাঁড়িতেই শুধু জল ঢালি, ঠান্ডা জল ঢালি, বরফ ঢালি, কোনো দিন আমার ওই হাঁড়ির জল মানে কী বলে ঠিক হবে না, বরং একটা সময় গিয়ে জ্বলতে জ্বলতে জীবনটাই শেষ, পৃথিবী খারাপ হয়ে থাকবে। তো আমরা যে চেষ্টাটা করছি, নিচের গ্যাস সিলিন্ডারে যা আছে পৃথিবীকে দূষণ করতে পারে এমন জিনিসকে সরানোর চেষ্টা করছি। হিজামা ঠিক এই জায়গাতে কাজ করে, এটা দেহের জন্য বলছি, পৃথিবীর জন্য নয়, দেহের ক্ষেত্রে হিজামা এই জায়গাতে কাজ। এবার হিজামা রিলেটেড ইসলামিক পার্সপেক্টিভ কী আছে? হিজামা রিলেটেড ইসলামিক পার্সপেক্টিভ কী আছে? আমরা জানি হিজামা অনেক আগে থেকে আছে, বিফোর ক্রাইস্ট 3000 বছর আগে থেকে আছে, 3000 BC থেকে আছে। মানুষ প্র্যাকটিস করতো। অ্যারিস্টটলও যে মডার্ন চিকিৎসার একটা প্রতিকৃত বলা যেতে পারে, ইবনে সিনাও বলা যেতে পারে, যে পারস্যের একদম মানে বিশ্ববিখ্যাত, বিশ্বনন্দিত একজন চিকিৎসক ছিলেন। চিকিৎসক, স্কলার, দার্শনিক, সব মানে আগেকার যত বড় বড় দার্শনিক, সব বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল। একটা আদর্শ ম্যান, একটা আদর্শ সুস্থ ম্যানকে, যার চোখও ভালো, কানও ভালো, নাকও ভালো, জিভও ভালো, মাথাও ভালো, ব্রেনও ভালো, দেহ ভালো, বডিও ভালো, ওজনও ভালো, সবই ভালো। আমার শুধু চোখ ভালো, কান ভালো নাই। এখনকার যুগের মানুষের বৈশিষ্ট্য হয়ে গেছে তাই, আমার চোখ ভালো, আমার কান ঠিক নাই, আমার মাথা ভালো, আমার বডি ঠিক নাই, আমার পেট ভালো, আমার বুক ভালো নাই। এই যে সেপারেশনগুলো হয়ে গেছে। ভালো হতে গেলে সব দিকে ভালো হতে হবে। একটা সুস্থ সবল মানুষ হওয়ার জন্য তাকে মাথা ঠিক রাখতে হবে, চোখ ঠিক রাখতে হবে, কান ঠিক রাখতে হবে, নাক ঠিক রাখতে হবে, জিভ ঠিক রাখতে হবে, বুক ঠিক রাখতে হবে, হার্ট, ফুসফুস, পেট, লিভার, যন্ত্রপাতি যা আছে সব ঠিক থাকতে হবে, তবে সে একদম পরিপূর্ণ সুস্থ। আর পরিপূর্ণ জ্ঞানী ব্যক্তি সেই যে সব দিক দিয়ে দক্ষ এবং জ্ঞানী। কোরআনে একটা শিক্ষা বাদ দিয়ে একটা শিক্ষা গ্রহণ করতে বলা হয়েছে, আল্লাহ বলছে তুমি সমস্ত কিছু শিখো, সমস্ত কিছু মানো। তাহলে আমরা এইভাবে ভাগ করে আমরা কেন ডাইভার্ট হয়ে গেলাম? বেশি পণ্ডিত হওয়ার জন্য না, বেশি পণ্ডিত হওয়ার জন্য তো না, আরও ছোটো হয়ে যাওয়ার জন্য। এটা একটা চক্রান্ত। এগুলো ইউনেস্কোর গুণা থেকে ইতিহাস পড়লে বোঝা যাবে। তাহলে ইসলামিক পার্সপেক্টিভের হিজামার বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি যে হিজামা হচ্ছে সর্বোত্তম চিকিৎসা। এবং সর্বোত্তম চিকিৎসা কেন সেটা আমি বললাম। এবং হিজামার ইসলামে কীভাবে এখানে দেখা হচ্ছে, হিজামাকে ইসলামে কীভাবে দেখা হচ্ছে? এইভাবে দেখা হচ্ছে যে আল্লাহ নবী যখন মিরাজে গেলেন, মিরাজ থেকে যখন উনি রিটার্ন করছেন, প্রত্যেকটা আসমানের দরজাতে যখন ফেরেশতাগুলো ওনাকে আদেশ করছেন যে আপনি আপনার উম্মতদেরকে হিজামার নির্দেশ দেবেন, এটা থেকে প্রতীয়মান হয় যে ফেরেশতারা যারা কোনো কথা বা কাজ সব কিছুই আল্লাহর নির্দেশে করে। আমাদের যেমন ইচ্ছার অধীন অনেক কিছু করতে পারি, ওদের সাথে সেই ইচ্ছা শক্তি নাই। ওরা সবসময় আল্লাহর ইবাদতেই মশগুল। তারাই যখন এই কথা বলছে, মানে তার একটা বিরাট ভূমিকা রয়েছে। তো বারবার এই কথা শোনার পরে একই কথা বারবার রিপিট করতে, এখনকার যুগে যেমন মিডিয়াতে হয়েছে, একই কথা বারবার বলে মিথ্যাকে সত্য বানিয়ে দিয়েছে। তো একই কথা যখন হাদিসের আমার আল্লাহ নবীকে 7 বার যখন বলা হচ্ছে, তখন আমার নবী ভাবছেন যে এটা আবার ফরজ না হয়ে যাবে, এমন এটা ভারী হয়ে যাবে। সবাই যদি হিজামা করতে শুরু করে তাতে মুশকিল হয়ে যাবে। সবাই যদি ডাক্তার হয়ে যায় তো চিকিৎসা রোগী আর কী হবে? এবার মাধ্যমিকে বলছে না, উচ্চ মাধ্যমিকে কী হবে? ডাক্তার না, ডাক্তার যদি সবই হয় তো রোগী কী হবে? তা আপনি কী হবেন? তা আমি বায়োস্ট্যাটিস্টিক্স হব। মানে বায়োস্ট্যাটিস্টিক্স কিন্তু এখন মডার্ন যুগে, এখনকার যুগে ব্যাপক ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো এইটা গেল হিজামাতের সিগনিফিকেন্স বুঝতে পারলাম কত ইম্পর্টেন্ট ইসলামে দেওয়া হয়েছে। এবার হিজামা সম্পর্কে কী বলা হয়েছে? যেমন আল্লাহ নবী হজে গিয়ে মাথা ব্যথা করছেন, মাইগ্রেন হচ্ছে, ওনার কিন্তু মাথা ব্যথা ছিল। আল্লাহ নবী কিন্তু অসুস্থ ছিলেন, মাথা ব্যথা হতো, জ্বর আসতো, হ্যাঁ, ওনাকে মাঝে মাঝে লোকে জাদু করতো, হ্যাঁ, এগুলো সবই তো আল্লাহর দেওয়া একটা মানে কী বলে, উনি তো আমাদের আইডিয়াল না, উনি তো ওনার জীবন কেমনভাবে আল্লাহ তৈরি করেছেন যে প্রত্যেকটা মানুষের জন্য আদর্শ থাকবে। তো তিনি সেগুলো কীভাবে ডিল করেছেন, সেগুলোকে আপনি কীভাবে ডিল করেছেন? ওনার স্ত্রীদের মধ্যে ঝামেলা ছিল না,
ওনার যে স্ত্রী ছিল হাফসা আর আয়েশা, তার মধ্যে ঝামেলা ছিল না, গ্রুপিং ছিল। ওনার 10টা 11টা স্ত্রী, তার মধ্যে গ্রুপিং, এই 4-5টা স্ত্রী একদিকে গ্রুপিং, মানে ওদের মধ্যে ঠেলাঠেলি চলছে। আল্লাহ নবীকে তখন আল্লাহ নির্দেশ দিয়েছেন, হাফসা হচ্ছে কার মেয়ে? উমর রাদিয়াল্লাহু আনহু। আর আয়েশা কার? আবু বকরের। আবু বকর যে আল্লাহ নবীর সঙ্গে এবং বড় একটা পলিটিক্যালি পার্সোনালিটি, উমারও পলিটিক্যাল পার্সোনালিটি, তাদের মধ্যে একটা বিশাল মর্যাদা রয়েছে, ক্ষমতা রয়েছে। বাপের ক্ষমতায় ক্ষমতাবান মানে মানে অহংকারী হয়ে ওই দুটো মেয়ে এক হলো, যে বললো যে অন্য স্ত্রীগুলোকে আমরা সোজা করবো। তো এই চক্রান্তের কথা আল্লাহ নবীকে কে বলেছিলেন? আল্লাহ বলেছিলেন। এবং আয়েশাকে হাফসাকে আল্লাহ বহু সতর্ক করেছেন। কোরআনে পড়বা কোরআনে অনেক আয়াত আছে। আয়েশাকে এবং হাফসাকে আল্লাহ অনেকভাবে সতর্ক করেছেন, এগুলো পড়লে বুঝতে পারবা। জগদিকে যাবো না। তাহলে সেই হিজামা কোথায় আসছিলাম, কোথা থেকে কোথায় চলে গেলাম। যাক, তো হিজামা, সেই হিজামা আল্লাহ নবী কোথায় কোথায়? মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথাতে উনি হিজামা করেছেন। আর একটা হাদিস আছে যে যারা চোখের শক্তি বৃদ্ধি করতে চায়, এখন চোখে তো অনেক সমস্যা, মানে 40-40 হয়, মানে চোখের পাওয়ার কমে যায়, চোখের রক্ত সাপ্লাই কমে যায়, রেটিনাতে জল শুকিয়ে যায়, শিরা শুকিয়ে যায়, মানে কি রক্ত সাপ্লাই হচ্ছে না, শিরা শুকিয়ে চোখে বন্ধ হয়ে চোখ দেখতে পায়, হঠাৎ চোখ অন্ধকার, তারপরে হচ্ছে চোখের পাওয়ার কমে যাচ্ছে, চশমা ইউজ করছে, চোখে ছানি হচ্ছে। তো এইগুলোকে কমানোর জন্য তো হিজামা, আল্লাহ নবী বলছে হিজামাতে দৃষ্টিশক্তি প্রখর করে। আবার কি আরেকটা হাদিস আছে, যারা মেরুদণ্ড শক্ত করতে চায়, মানে আমাদের সিদ্ধাটা শক্ত করতে চায়, সিদ্ধাটা কীভাবে দুর্বল হয়ে পড়ে সেটা আমরা আলোচনা করেছি ক্লাসে, সেখানে হিজামা করা যায়। এগুলো হিজামা সম্পর্কে মানে বেসিক জিনিসটা ইসলাম বলা আছে, যে মানে কোমরের, সিদ্ধাটার, চোখের, মাথার বা অন্য যে কোনো এই 3টে জিনিস থেকে আল্লাহ নবী বোঝাতে দিয়েছেন, যেখানে ইনফ্লামেশন আছে, মানে মাথা ব্যথা আছে, চোখের দৃষ্টিশক্তি মানে ওখানে শিরা বন্ধ হয়ে আছে, মানে কি ওখানে সার্কুলেশন কমে যাচ্ছে, ব্লাড ডেন্সিটি বাড়ছে, কোমরের সিদ্ধাটার ব্যথা মানে ওখানে ইনফ্লামেশন আছে, আবার তোমার ব্লাড ডেন্সিটি বেশি আছে। এই 3টে কাজ উনি বলে দিয়ে ব্যাখ্যা করছেন যে ইসলাম এইখানে হিজামা কিন্তু ভালো কাজ করে। কেমন ভালো কাজ করে? যে ওই যে সর্বোত্তম চিকিৎসা, মানে অন্য যা আছে সব থেকে ভালো করে। এবার হচ্ছে প্রি পোস্ট হিজামা প্রিকশন অ্যান্ড ইনস্ট্রাকশন কী আছে। আমরা সবাই জানি একটা পেশেন্টকে হিজামা যখন করবো, মানে তার বাইরের সঙ্গে ভিতরে একটা কানেকশন তৈরি হবে। যেই জায়গাতে করবো সেখানে আমি প্র্যাকটিক্যালি বলেছি অ্যান্টিসেপটিক প্রিকশন নেবো, হাতে গ্লাভস, মুখে মাস্ক, অ্যাপ্রন, মাথায় ক্যাপ, ব্লেড, স্টেরাইল ব্লেড, সিঙ্গেল ইউজ, সিঙ্গেল কাপ ইউজ, আর সিঙ্গেল মেশিন ইউজ। আর মেশিন যদি সেকেন্ড টাইম ইউজ করা, অবশ্যই তাকে স্টেরিলাইজ করতে হবে। তোমার কী বলে, অটোক্লেভ মেশিনে, অটোক্লেভে হবে না, প্লাস্টিক তো, তুমি হয়তো হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে, অথবা তুমি হয়তো স্পিড দিয়ে করলে বা ডেটল দিয়ে করলে। আর যেখানে তুমি হিজামা করবে সেই যেখানে জায়তুন তেল ইউজ করবে। যে জায়তুন তেল কেন ইউজ করবে সেটা আমরা আগের দিন বলেছি, ক্লাসে বলেছি। এবার পোস্ট হিজামা কি, পোস্ট হিজামা ম্যানেজমেন্ট। পোস্ট হিজামা কী কী হতে পারে? ধরো কোনো পেশেন্টের খুব দুর্বল, নার্ভ দুর্বল, আমরা মাইগ্রেনের ক্লাসে বলেছি যে কোনো ব্যক্তির যদি নার্ভ ইনফ্লামেশন হয়, ভেগাস নার্ভ যদি ইনফ্লামেশন হয়, ভেগাস নার্ভ যেহেতু আমাদের হার্টে সাপ্লাই করে, হার্টের পাম্পিংগুলোকে রেগুলেট করে, তাহলে হার্টের পাম্পিং ঠিক রাখার জন্য ভেগাস নার্ভ কাজ করছে। এখন ভেগাস নার্ভ যদি গন্ডগোল হয়ে যায়, তাহলে তার হার্টের মানে কিছু হলেই বুকে ধরাম বুক লাফাচ্ছে, মানে আর হাত পা বসে আছে, মাথা ব্যথা করছে। তো যাদের ভয় আছে মনে, যাতে এপিনেফ্রিক রাশ হয়, অ্যাড্রিনালিন রাশ হয়, একটু কিছু হলেই যাদের মনের মধ্যে মানে নার্ভাসনেস ফিল করে, যারা অলরেডি ধরো এপিনেফ্রিন ফ্লাশ হচ্ছে আর নার্ভটা ড্যামেজ হয়ে আছে, ফলে আরও বেশি পরিমাণে অ্যাটাক হবে, তখন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, হাত পা ছেড়ে দিয়ে অজ্ঞান। তখন তুমি কী করবে? তুমি ছেড়ে ফালি যাবে। এটাকে বলা হয় ভেগাল অ্যাটাক। যাদের আগে থেকে নার্ভাসনেস আছে, তাহলে আমাকে নার্ভাসনেস পেশেন্টগুলোকে আগে থেকে, যারা একটু বেশি খুঁতখুঁতে টাইপের, ট্রাই টু অ্যাভয়েড ডু হিজামা। যারা বেশি খুঁতখুত টাইপের, যারা বেশি নার্ভাসনেস, হিজামা অ্যাভয়েড করো। এই হ্যাজার্ডনেস যাতে না আসে, ওই সব পেশেন্টকে আগে হিজামা অ্যাভয়েড করো, বরং তাকে হলিস্টিক মেডিসিন দিয়ে আগে তাকে চিকিৎসা করে কাউন্সিলিং করে আগে ঠিক করো, তারপর যদি মনে হয় হিজামা করুন। এই মোটামুটি ডিউরিং হিজামা অ্যানি অ্যাডভার্স ইভেন্ট অর ম্যানেজমেন্ট, সেটা বললাম। আর সাপ্লিমেন্ট কী লাগবে? সাপ্লিমেন্ট, আচ্ছা, একটা হিজামা করার পরে সেই জায়গাতে জাইতুন তেলটা 3 দিন 4 দিন লাগাবে, জল ঠাকাবে না 2-3 দিন। আর যে সাপ্লিমেন্টগুলো দেওয়া হয়েছে অবশ্যই খেতে হবে, নাহলে কিন্তু সেই এফেক্টটা পাওয়া যাবে না। ব্যথার ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা, কী রোগ আছে, রোগ হিসাবে তো সব বলা আছে, আগের দিন বলেছি। ক্যাটস্কুলা আছে, জাইটাস আছে, তারপরে ঋষি মাশরুম আছে, লেমন বাম আছে, আর্টিচোক আছে, চেস্ট তলপেটের, এতগুলো সাপ্লিমেন্ট তোমরা দিবে, তার সঙ্গে ডায়েটারি অ্যাডভাইস। যদি হেভি মেটালের সমস্যা বুঝতে পারো তো হেভি মেটাল দিতে। লাস্ট সেটা হচ্ছে হিজামা হার্মফুল।
এতগুলো আলোচনা করার পরে আমাদের কি মনে হলো যে হিজামা খুব ক্ষতিকর? কিন্তু পাবলিকে মনে করে ক্ষতিকর কেন? আমি এত কষ্ট করে ফলমূল খেয়ে রক্ত মাংস তৈরি করলাম, আরো তৈরি বার করবে? আমি মাংস ডিম খেয়ে কত পয়সা খরচা করে ফলমূল খেয়ে এতটা খেয়ে আমি রক্ত তৈরি করলাম, শ্বশুরবাড়ির ভাত খেয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে জামাইয়ের ভাত খেয়ে আমার রক্ত বার করে দেবে? কি ভয়ানক ব্যাপার! কোরআনের বিভিন্ন হাদিস, বিভিন্ন আয়াতের একটা সারমর্ম দেখতে হবে। অধিকাংশ লোক মূর্খ, অধিকাংশ লোক অকৃতজ্ঞ, অধিকাংশ লোক অন্ধ, অধিকাংশ লোক মুনাফেক, অধিকাংশ লোক কাফের, অধিকাংশ লোক বেঈমান, অধিকাংশ লোক ক্ষতির মধ্যে আছে। ওয়াল আস ইন্নাল ইনসান আলাফি খুসর। হলো অধিকাংশ লোকই সব কি ভুল পথে, অধিকাংশ লোক ভুল পথে। কিছু লোক, দাদা তুমি ডিসিশন নেবা, তুমি একটা কাজ করবা, তার জন্য অধিকাংশ লোকের যদি মতের উপর ডিপেন্ড করো, তুমি কাজ করতে পারবে না। তাহলে ইউ উইল বি ফেলিওর। যদি সাকসেসফুল হতে হয়, তোমাকে অধিকাংশ জায়গা থেকে বেরিয়ে এসে তোমাকে ইউনিক হতে হবে। আর সেই ইউনিক হওয়ার জন্য তোমার যেটা দরকার সেটা সাহস দরকার, সঠিক জ্ঞানের দরকার, আর সবচেয়ে বড় যেটা দরকার আল্লাহর রহমত এবং বরকত। তো অধিকাংশ লোক এই যে ভাবনাগুলো করে, তারা হচ্ছে জানে না। বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে, যদি আমার ব্লাডে আরবিসি সেল যদি অ্যাবনর্মাল সাইজ হয়, অ্যাবনর্মাল শেপ হয়, তাহলে তার ব্লাডে সার্কুলেশন করতে, যখন ব্লাডে প্রবাহিত হয়, তখন ওগুলো আটকে আটকে যায় এবং সেখানে ক্লগ ফর্ম করে। এবং যেহেতু আরবিসির সংখ্যা ব্লাডের মধ্যে আছে, তাই ব্লাডের বোন ম্যারোর মধ্যে আরবিসি সেল তৈরি হয় না, কম তৈরি হয়। এখন যদি হিজামা করে তোমার ব্লাড থেকে ওই অ্যাবনর্মাল সেলগুলো অ্যাবনর্মাল শেপ সাইজের আরবিসি বের করে দিলাম বা কিছু টক্সিন বার করলাম, ফলে কী হচ্ছে, ব্লাডটা ডেন্স কমে গেল এবং তার সঙ্গে ইমিউনোলজিক্যাল কেমিক্যাল তো রিলিজ হলো, যেগুলো আলটিমেট বোন ম্যারোতে গিয়ে ব্লাড এরিথ্রোপয়েসিস তৈরি হওয়ার জন্য উত্তেজিত করলাম। যেমনভাবে নিউট্রোফিল বাড়াচ্ছে, তেমনিভাবে বোন ম্যারোর মধ্যে আরবিসি সেল তৈরি হতে হেল্প করছে। ফলে র্যাপিড পরিমাণে তোমার প্লেটলেট, আরবিসি সেল আরও বেশি পরিমাণে তৈরি হচ্ছে। আগে যেটা দিনে হয়তো 1 লাখ তৈরি হতো বা ধরো 10,000 তৈরি হতো, এখন ধরো হিজামা করার পরে সেটা 20,000 তৈরি হচ্ছে। তাহলে যে 0.5 থেকে 1 mg 1 গ্রাম পার ডিএল হিমোগ্লোবিনটা কমলো, সেটা তোমার 3 দিনের মাথায় সেটা মেকআপ হয়ে যায়, বরং 3 দিন পরে সেটা আবার বাড়তে শুরু করে। এটা কিন্তু পরীক্ষিত প্রমাণিত, আমার বইয়ে কিন্তু এটা লেখা আছে। তাহলে আলটিমেট নিট রেজাল্ট হচ্ছে, ইন এ নাট সেল, হিজামা কিন্তু রক্ত সাময়িকভাবে 2-1 দিনের জন্য কমালেও আলটিমেট হিজামা কিন্তু রক্ত বাড়ায়। তাই বলে কি যা রক্ত কম আছে তাকে হিজামা করবা? না। যা রক্ত কম আছে মানে বুঝতে হবে তার অলরেডি কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন দেহের মধ্যে আছে, তার দেহের মধ্যে অলরেডি কোনো প্যাথোলজিক্যাল অসুখ আছে, সেটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে, সেটাকে তাড়াতে হবে, তারপর তোমার হিজামা করতে হবে। তাহলে এতগুলো জিনিস আজকে আলোচিত হলো, যেগুলো আমাদের আগামী দিনের যে জ্ঞানগুলো, যে তথ্যগুলো, যে বিষয়গুলো আমাদের মাথায় রেখে আগামী দিন মানুষের সুস্থতার জন্য নেক নিয়তে, সৎভাবে, সঠিকভাবে, যথাযথভাবে পরিষেবা দিয়ে বৃহত্তর সমাজের কল্যাণে তোমরা কাজে আসো, এই দোয়া, এই কামনা চেয়ে, আল্লাহ কাছে এই প্রার্থনা চেয়ে সবারকে আজকে আমাদের ক্লাস শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং যে সায়েন্টিফিক হিজামা ফোরাম তৈরি করা হয়েছে, অল ইন্ডিয়া AISHF, যারা যারা মেম্বার এখনও হওনি সবাই মেম্বার হয়ে যাবে। এবং আমরা এতগুলো যে 4টে ব্যাচ হয়েছে, সবাই মিলে আগামীতে আমরা একটা কোথাও ট্যুর করার প্ল্যান করছি, সবাই মিলে একটু গেট টুগেদার হবে, একটু ভালো লাগবে। এবং আমরা আগামীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেমিনার করা, মানুষকে কনসাস করা, ডেভেলপ করা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা, এটা কিন্তু করতে হবে। মানে আমরা জানি হিজামা প্রিভেন্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ থেরাপিউটিক। তাহলে হিজামা যাতে মানুষকে না করতে হয়, বা হিজামা যাতে অসুখটা কেন হয় সেটা বোঝার জন্য একটা প্রিভেন্টিভ জন্য আমরা ব্যাপক মাস অ্যাওয়ারনেসের জন্য সেমিনার, সিম্পোসিয়াম, কনফারেন্স করব। তোমরাই যাবে, তোমরাই বলবে। আর থেরাপিউটিক অ্যাপ্রোচের জন্য বিভিন্ন অসুখ হয়ে গেছে, তাকে প্রপার গাইডলাইন ফলো করে, পেশেন্টের কোনো রকম ক্ষতি না করে, পেশেন্টের সব সময় ভালো দিক চিন্তা করে তার হিজামা করব। এবং আলটিমেট একটা মানুষের স্বাস্থ্যকে, সুস্থ রেখে তার কোয়ালিটি অফ লাইফকে বেটারমেন্ট করে আমরা ইহকালেও এবং পরকালেও সফলতা লাভ করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের তরফ থেকে স্যারকে এটা আমাদের একটা বিশেষ উপহার। এত স্যারের দীর্ঘ ক্লাস করা, এত সময় নিহিত করা, তার জন্য পড়াশোনা করা, সব কাজই যেন সফল হয়, আমাদের সকলের উদ্দেশ্যে আমরা সফল করতে পারি, স্যারের উদ্দেশ্যে সফল করতে পারি, সেই হিসাবে থ্যাংক ইউ অল মাই ফেলোজ। আমি
অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে অত্যন্ত সিনসিয়ার, আন্তরিক, অ্যাক্টিভ এবং সৎ, বিশ্বাসী আমার সহযোদ্ধারা রয়েছেন। তাদের প্রত্যেককে তাদের যে স্বপ্ন, তাদেরকে নিয়েও আমার স্বপ্ন যে সেই স্বপ্নে সবাই যেন সামিল হতে পারে এবং যেভাবে এগালে রাস্তা সহজ হবে, যেভাবে উঠলে পাহাড়ে চূড়ায় উঠা যাবে, সেইগুলো করার জন্য যে সাহস, যে দক্ষতা, যে জ্ঞান, যে কৌশল দরকার, সেগুলো সব আল্লাহ তাদেরকে দান করুক এবং ইহকাল এবং পরকালে সফল হোক। আমাদের তৃতীয় ব্যাচে প্রথম হয়েছে আজমা খাতুন। আজমা খাতুন সামনে আসুন। আচ্ছা, নাম্বারটা বলি একবার। আমাদের টোটাল কতজন পরীক্ষা দেয়নি? টোটাল পরীক্ষা দিয়েছিল 15 জন। তার মধ্যে আমাদের 60 নাম্বারের কোশ্চেন ছিল, তাই তো? তার মধ্যে আউট অফ 60 58 পেয়েছে আজমা খাতুন, নার্গিস পারভিন পেয়েছে 56.5, জামাল হোসেন পেয়েছে 51, কাহার আলী পেয়েছে 48.5, আরাফাত শেখ পেয়েছে 46.5, হারুন আল রশিদ পেয়েছে 46, এমডি শরীফ আলী পেয়েছে 46, শামিমা খাতুন পেয়েছে 46, আব্দুল হালিম পেয়েছে 43.5, এমডি হুমায়ুন কবির পেয়েছে 43.5, সৈয়দ সাজিদ হোসেন পেয়েছে 41.5, আলিমুদ্দিন পেয়েছে 38, নাসিম আক্তার পেয়েছে 37.5, এমডি ফুলজাদ আলী পেয়েছে 36.5 আর শেখ সফিউল্লাহ পেয়েছে 30। মানে সবাই পাস, আমাদের 50% পাস। তো 60-র মধ্যে 30 পেয়েছে সে, মানে সফিউল্লাহ, যে বাড়ি হচ্ছে মেদিনীপুর। তো যারা পাস করেছো তাদেরকে আজ আমরা সার্টিফিকেট দেবো। কিছুজন, অনেকে আসেনি, অনেকে এসছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে দাও। ফার্স্ট আসো, আল্লাহ তোমার জীবন সফল করুক। এটা সার্টিফিকেট, সঙ্গে মেডেল টাঙিয়ে রাখবে চেম্বারে। ঠিক আছে, থ্যাংক ইউ। সেকেন্ড হচ্ছে নার্গিস পারভিন। আগে গিফটটা দিই, এটা মেডেল সেকেন্ড হওয়ার জন্য। থ্যাংক ইউ। থার্ড হয়েছে জামাল হোসেন। জামাল হাসান, এসো। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার বাকিগুলো প্রত্যেকের সার্টিফিকেট দেবো আর মেডেল দেবো। শামিমা আসো, তোমাকে আমরা না, এরপর হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আসো। এরপর এমডি শরীফ আলী। স্মাইল করো। তোমরা নিজেদের মতো ছবি তুলতে পারো, ক্যামেরাতে তোমরা ছবি তুলতে পারো। আলিমুদ্দিন। আলিমুদ্দিন, আসো। আসসালামু আলাইকুম, আমি হিজামা ক্লাসে থার্ড ব্যাচের স্টুডেন্ট আজমা খাতুন, বাড়ি সাগরদিঘি। আমার 2 বছর আগেও হিজামা সম্পর্কে কোনো ধারণা ছিল না যে হিজামা কী এবং কিভাবে কাজ করে, আমি কোনো কিছুই জানতাম না। আমার মায়ের অসুস্থতার জন্য ডক্টর ইয়ার আলী স্যারের কাছে যাই এবং কোমরের সমস্যা ছিল বলে স্যার হিজামার পরামর্শ দেয়। আমার মা হিজামা করায় এবং সেখানে হিজামা করে সুস্থ হয়। তারপর আমার ইচ্ছা জাগে যে আমি হিজামা নিজে শিখবো, তাই হিজামা ক্লাসে ভর্তি হই। স্যার আমাদের 12টা ক্লাস নিয়েছিলেন, বিভিন্ন ক্রনিক অসুখ সম্পর্কে ক্লাস নিয়েছিলেন এবং খুব সুন্দরভাবে থিওরি ক্লাসগুলো বুঝিয়েছিলেন এবং আমাদের প্র্যাকটিক্যাল হিজামা সম্বন্ধে কোথায় পয়েন্ট করতে হবে, কিভাবে কাজ করে, সে ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আমরা খুব ভালোভাবে শিখেছি এবং প্র্যাকটিক্যাল ক্লাসটা স্যারের কাছ থেকে খুব ভালোভাবে শিখতে পেরেছি এবং নিজেকে খুব উপকৃত মনে করছি। ফার্স্ট হয়ে আমার খুব ভালো লাগছে। স্যারের কাছে অসংখ্য ধন্যবাদ স্যারকে। আসসালামু আলাইকুম। আশিফা একাডেমিক ইনস্টিটিউটের আমি থার্ড ব্যাচের স্টুডেন্ট। আমার নাম নার্গিস পারভিন, বাড়ি আমতলা, ত্রিমোহিনী, বেলডাঙ্গা। আমি সেকেন্ড হয়েছি এই ব্যাচে। আমি অসুস্থ ছিলাম, সেই অসুস্থতার জন্য আমি নিজেই সুস্থ হব বলে এসে নিজেই সুস্থ হয়েছি এবং আমি আরও কাউকে সুস্থ করব বলে
আমি এই কোর্সটা 6 মাসের কোর্স স্যারের সঙ্গে নিলাম এবং কি বলবো, স্যারের সব কিছু আমার পছন্দ হয়েছে। আর যে স্যারের হলিস্টিক চিকিৎসার যে পদ্ধতিটা সেটা খুব সুন্দর এবং ভালো, এবং আমি ওটা নিয়ে সুস্থ আছি, অনেকটা সুস্থ আছি, এবং বাড়ির আরও লোকজনের করেছি, সুস্থ আছি, এবং আরও চাইছি আমি যে এটাকে আমি পেশায় পরিণত করে অন্যান্য মানে আমার রিলেটিভ সহ আরও পেশেন্টদেরকে সুস্থতা দানের মাধ্যমে আমি সফল হতে চাই আর কি। এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ। এই এত সুন্দর একটা জিনিস যেটা মেডিকেল সায়েন্সে না থাকাকালীনও যে আমরা জানতে পেরেছি স্যারের দ্বারাই, এইটার জন্য আমি খুবই গর্বিত, খুবই ভালো লাগছে আমার। আসসালামু আলাইকুম, আমি জামাল হোসেন, কাবিলপুর, সাগরদিঘি, মুর্শিদাবাদ। আশিফা ট্রাস্টকে অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের স্যার ডাক্তার ইয়ার আলীকে অনেক ধন্যবাদ। এবং আমি এই হিজামা কোর্সে ভর্তি হয়ে অনেক কিছু জানতে পেরেছি এবং ক্রনিক রোগে যে মানে অনেক দিন ধরে ভুগে লোক কোথা থেকে হয়, কতদিন ধরে মানে রোগ নিয়ে ঘুরতে হয়, দিয়েও ভালো হয় না, কিন্তু এখানে এসে আমি অসুখের গোড়াটা জানতে পেরেছি এবং রোগ সম্বন্ধে জানতে পেরেছি। আগে থেকে অনেকটা ধারণা ছিল, আমার ধারণাটা অনেক শক্ত হয়েছে, ভিতটা শক্ত হয়েছে। ক্রনিক রোগগুলো কী থেকে হচ্ছে, কী থেকে হয়, আমাদের পৃথিবীতে আল্লাহ যে পাঠালছে আমাদেরকে শুধু রোগ নিয়েই বেরাতে হবে এর জন্য পাঠায়নি। আমাদের অসুখের গোড়াটা যদি জানতে পারা যায়, বুঝতে পারা যায়, সেভাবে চিকিৎসা দেওয়া যায়, তাহলে অনেক লোক সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। আমাদেরকে আল্লাহ শুধু রোগ নিয়ে যে বাঁচতে হবে এর জন্য পাঠায়নি, আমাদেরকে সঠিকভাবে নামাজ, রোজা এবং চাষবাস, তারপরে ছেলে মেয়েকে সময় দেওয়া, আরও যে অনেক দায়িত্ব আছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, অনেক দায়িত্ব আছে, ওগুলো কাজ করতে গেলে সুস্থতা দরকার। আর সুস্থতা একমাত্র সঠিক যদি জ্ঞান থাকা যায়, সেভাবে চিকিৎসা নেওয়া যায়, তাহলে সুস্থতা পাওয়া যাবে। বিশেষ করে অনেক রোগের ক্ষেত্রে হিজামাতে প্রচুর উপকার পাওয়া যায় এবং আমাদের সুস্থতা শুধু হিজামা নিলেই হবে না, তার সাথে হলিস্টিক চিকিৎসা নিতে হবে। আর যেটা দিয়ে সুস্থতা থাকা যায় সেই চিকিৎসাটাই নিতে হবে। এজন্য আমি ডাক্তার ইয়ার আলীকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে যারা ক্লাস করেছে নিয়মিত তাদেরকেও ধন্যবাদ জানাই, আশিফা ট্রাস্টকেও ধন্যবাদ। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।